আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 419 জন যাত্রী নিয়ে মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত দেশকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে গড়ার আহ্বান মির্জা ফখরুলের। অতীতের চাইতে আগামীর ফ্যাসিজম আরো ভয়াবহ হবে মন্তব্য জামাত আমিরের। ইচ্ছে মতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি। 12 থেকে 14 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল। নাটোরে ফিলিং স্টেশনে হামলা ও সড়ক অবরোধ। পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে চড়া সবজির বাজার, ভোজ্য তেলে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। দাম কমেছে চালের। এবং ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধবিরতি কার্যকর 1 ঘন্টার মধ্যেই লেবাননে হামলা ইসরায়েলে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। দিবাগত রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে গতবারের তুলনায় এবার টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের কোটি কোটি মুসল্লি একত্রিত হবেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মদিনায়। এরই ধারাবাহিকতায় আজ দিবাগত রাতে পর্যায়ক্রমে প্রায় 5,500 হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। 78,500 জন হজযাত্রীর যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের কার্যক্রম শেষ করার কথা জানায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ভিসার কাজও প্রায় শেষ পর্যায়ে এবং টিকিটও ইস্যু প্রায় শেষ পর্যায়ে। আমাদের বাংলাদেশের সাইড থেকে আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ দিকে। হাবের সাপোর্টিং কর্মীগুলা থাকবে, তারা সুযোগ সুবিধা নিশ্চিত করবে এবং 24/7 আমাদের হাব কার্যালয় হজ ক্যাম্পে ওপেন থাকবে। ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধের ফলে সারা বিশ্বে তেলের যে সংকট দেখা দিয়েছে, এর প্রভাব বাংলাদেশের হাজিদের ওপর পড়বে না বলেও জানায় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। উপসাগরীয় যুদ্ধের কারণে সারা পৃথিবীর এভিয়েশন সেক্টরটা এফেক্টেড হচ্ছে, কিন্তু হজযাত্রীদের থেকে যেহেতু নির্দিষ্ট পরিমাণ টাকা আগে নেওয়া, এটি পরবর্তীতে নেওয়ার কোনো সুযোগ নেই। এয়ারলাইন্সগুলো ভাড়া বৃদ্ধির জন্য আবেদন করেছিল মন্ত্রণালয়ের তরফ থেকে, আমাদের হাবের তরফ থেকে আমরা সেটি প্রত্যাখ্যান করেছি। হজ ব্যবস্থাপনা থেকে মধ্যস্থ ভোগীদের নিয়ন্ত্রণ বন্ধ করা সম্ভব হলে হজযাত্রা আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন এজেন্সি মালিকরা। আগামীতে বিমান ভাড়া আরও কমাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এখন হজ ব্যবস্থাপনায় টোটাল অনেকাংশেই মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ। এই বিষয়টা আমরা বারবার সরকারকে অনুরোধ করি এটা নিয়ন্ত্রণ করার জন্য। মধ্যস্বত্বভোগীর সাথে হয়ে দালালদের মাধ্যমে হয়ে তারপর আমাদের কাছে আসার কারণে তারা অনেক সময় প্রবলেমে পড়ে যান। প্রবলেমে পড়ার পর আমাদের কাছে আসেন। গণতান্ত্রিক যে সরকার, ওনার যে মন্ত্রী, উনি অলরেডি একটা প্রোগ্রামে কমিটমেন্ট করছে যে আগামীতে এই হজ যাত্রার ভাড়াটা আরও কমিয়ে আনার জন্য ওনারা এখনই কাজ শুরু করেছেন। সকল ধরনের বিড়ম্বনা এড়াতে হাজিদের সরাসরি নিবন্ধিত এজেন্সির সাথে যোগাযোগ করার আহ্বানও হাব কর্তৃপক্ষের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাইরের কোনো শক্তি নয়, দেশ গড়তে হবে দেশের জনগণকেই। দুপুরে রাজধানী ভাটারায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। হতাশ না হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন স্থানীয় সরকার মন্ত্রী।
আমরা আজকে আবার একটু আশাবাদী হয়ে উঠেছি যে একটা দীর্ঘ সংগ্রাম, প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে, যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে। আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। আমি বিশ্বাস করি যে আমরা পারব। আমি বিশ্বাস করি যে অনেক তরুণ মুখগুলোকে দেখি আমার সামনে, তাদের মধ্যে, তাদের মুখে, তাদের কাজে, তাদের ছায়ায় যখন আমি দেখতে পাই যে তারা টকবক করছে কিছু করার একটা আনন্দ নিয়ে, তখন নিঃসন্দেহে আমি খুশি হই। অতীতের চাইতে আগামীর ফ্যাসিজম আরো ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দলের আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে অভিযোগ করে জামাতের আমির বলেন, নিজেদের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি। এছাড়া বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক বসানোর অভিযোগ করেন বিরোধী দলের নেতা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় সরকার দেশ চালাতে চায় বলে মন্তব্য করেন তিনি। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন, তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছেন। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে জানিয়ে জামায়াতের আমির বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে বিএনপি। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা তাকে রাসপুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা এটা তো কোনো হেলাফেলার জিনিস না। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনকে ব্যাহত করে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে, তিনি প্রথম রাজসাক্ষী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে, পাশাপাশি বেড়েছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে 2 শিশুর মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। খুলনা, ময়মনসিংহ, ঠাকুরগাঁও ও কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে 59 জন শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 66 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ রানা। টিকা কার্যক্রম শুরুর পরেও দেশে হামের প্রাদুর্ভাব কমছে না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 8 শিশু ভর্তি হয়েছে। চিকিৎসা নিচ্ছেন 22 জন শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 14 জন। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 26 জন শিশু ভর্তি ও 23 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে 91 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। ঠাকুরগাঁয় দিন দিন বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। গত একদিনে নতুন করে আরও 4 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জ্বর, সর্দি সহ হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 35 জন। শেরপুরে 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন 23 জন।
কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও 5টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন 17 জন, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে 29 জন। হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ ডাক্তারদের। মাসুদ রানা, এটিএন বাংলা। রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মাঝে বাংলাদেশকে এ অনুমতি দিল যুক্তরাষ্ট্র। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এ ছাড়ের মেয়াদ আগামী 9 জুন পর্যন্ত বহাল থাকবে। গত 11 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। এর আগে গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে 30 দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছিল 11 এপ্রিল। কারো অপেক্ষা 12 ঘন্টা, কারো দাঁড়িয়ে 24 ঘন্টারও বেশি, তবুও মেলেনি তেল। দিন দিন জ্বালানি তেলের সংকট আরো তীব্র হচ্ছে। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে মূল চাহিদার 1/3 সরবরাহ আর গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণে যানবাহনে চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। জামিল হাসান শান্ত রিপোর্ট। দীর্ঘ এই যানবাহনের লাইনের শুরু আছে, কিন্তু শেষ খুঁজে পাওয়া মুশকিল। জ্বালানি তেলের জন্য মধ্যরাত থেকে দুপুর অবধি দুঃসহ এই অপেক্ষা। রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তার সিটি ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় লাইনে দাঁড়িয়েছেন প্রাইভেট কার চালক আব্দুল আহাদ। রাত 11টায় যখন তিনি পাম্পে প্রবেশ করেন, ততক্ষণে তেল শেষ। এরপর 14 ঘন্টা পেরিয়ে গেলেও তার অপেক্ষার প্রহর শেষ হয়নি, মেলেনি তেল। অনেক ভোগান্তি হতেছে, 7 ঘন্টা এখনো কিছু খাই নাই, খাবার হোটেল বন্ধ, সবকিছু দেখি দেয়া। তো মালিকও তো বুঝতেছে না যে আমরা তেল দিয়ে এখানে আসি না, কেউ জিজ্ঞাসা না আমরা তেলের জন্য বসে রয়েছি বা আসার বিষয়। ফ্যামিলি থেকে কল দিতেছে, ফোনও চার্জ বন্ধ, ফ্যামিলি টেনশন করতেছে। এদিকে আসাদ গেটের পাম্পে সকাল 11টায় শেষ জ্বালানি তেল। গত রাত থেকে লাইনে দাঁড়িয়ে 12 ঘন্টা পরও তেল পাননি গ্রাহকরা। তেল নিতে তাদের অপেক্ষা করতে হবে সন্ধ্যা 6টা পর্যন্ত। একদিক দিয়ে আমরা ডিউটি করি, আরেক দিক দিয়ে এসে আবার এই যে সিরিয়ালে দাঁড়াই, সারা রাত আবার কষ্ট করি। আমি 10টা বাজে আসছি, 10টা বাজে এখনো সিরিয়ালে আসি, ওনারা তেল দিবে বলে তেল দিচ্ছে না। রাত 1টা বাজে সিরিয়ালে দাঁড়াইছি ভাই, রাত্রে ঘুম হয় নাই, এখনো জানি না কখন তেল পাবো। তেল নিয়ে সংকট আর ভোগান্তির এই দৃশ্য এখন প্রতিদিনের চিত্র। এরই মাঝে ভিআইপি লাইন নামে জ্বালানি সরবরাহের অভিযোগও তুলেছেন সাধারণ গ্রাহকরা। দুপুরে 1টা আমরা ছেড়েছি, এখন আমরা তেল পাইনি, খালি এত ভিআইপি আসে, রাত্রেবেলা ভিআইপি আসে, ভিআইপি দিচ্ছে। গতকাল 1টা থেকে সিরিয়াল দাঁড়ানো, আনা আসছে পরে সিরিয়াল বন্ধ করে দিচ্ছে, তেল নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, একদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম, অন্যদিকে অস্বাভাবিক হারে বাড়ছে প্যানিক বাইং। পরিস্থিতি সামাল দিতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পাম্প মালিক ও গ্রাহকরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে নাটোরে ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গতরাতে সদর উপজেলার আহমেদপুরে কানান ফিলিং স্টেশনে ডিজেল দিতে দেরি হওয়ায় স্থানীয় এক ট্রাক চালক সেখানে ভাঙচুর চালায় বলে জানায় পাম্প কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় ট্রাক চালক। এদিকে একই সময় শহরের তেবাড়িয়া বাইপাস সড়কে ইউনাইটেড ফিলিং স্টেশনে ডিজেল না দেওয়ায় ঢাকা রাজশাহী বাইপাস সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ কৃষকরা। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পাম্প কর্তৃপক্ষ ডিজেল দিতে রাজি হলে অবরোধ তুলে নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের সংকটে হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। এলএনজি আমদানি 35% কার্গো বাতিল ও স্থগিত হয়েছে। গ্যাস সংকটে ভুগছে বিদ্যুৎ কেন্দ্রগুলো, ফলে বাড়ছে লোডশেডিং। এতে উৎপাদন যেমন কমেছে, তেমনি মানুষের ভোগান্তিও বাড়ছে। সংকট মোকাবেলায় সুপরিকল্পিত নগর উন্নয়নের পরামর্শ দিয়েছেন নগরবিদরা। বিশ্ব সাহিত্য কেন্দ্র ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত আইপিডি সংলাপে এ পরামর্শ দেন। তৌহিদুর রহমান তুহি রিপোর্ট। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 95% আমদানি নির্ভর। মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। দেশের এলএনজি আমদানির 35% কার্গো বাতিল ও স্থগিত হয়েছে। জ্বালানি সংকটে ভুগছে 18টি বিদ্যুৎ কেন্দ্র, আর পুরোপুরি বন্ধ হয়ে গেছে 14টি।
জ্বালানি সংকটে দেশে লোডশেডিং হচ্ছে 1000 মেগাওয়াট। শহর থেকে গ্রামের অবস্থা আরও নাজুক। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ পরিস্থিতি মোকাবেলায় সংলাপের আয়োজন করে আইপিডি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান। আলোচনায় বক্তারা বলেন, প্রশাসনিক ও কর্মসংস্থান বিকেন্দ্রীকরণ করলে জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে। সেই সাথে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে মেট্রো রেল ও গণপরিবহন স্টেশনকে কেন্দ্র করে জনঘনত্ব বাড়ানোর পরামর্শ দেন তারা। বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিভাবে ঢাকাকে আর না বাড়তে দিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোকে আরো বেশি উৎপাদনশীল করতে পারি, সেই জিনিসটা দরকার। আমরা যদি একটা সোলার স্টেশন বসাতাম যেটা থেকে বিদ্যুৎ নিয়ে কৃষকের কাছে ডিস্ট্রিবিউট করা যেত, তাহলে কিন্তু জাতীয় গ্রিডের উপরে চাপ অনেকখানি কমে যেত। তো কানেকশন নিয়ে আছি কিন্তু বিদ্যুৎটা পাচ্ছি না। আমরা শুধু বলি যে আমরা অনেক কিছু করছি, কিন্তু বাস্তবে আমাদের জীবন মানের উন্নতি হচ্ছে না। আমাদের পরিকল্পনায় ভুল, আমাদের বাস্তবায়নে ভুল। সরকারের প্রতিটি দপ্তরের মাঝে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলে প্রান্তিক পর্যায়ে জনদুর্ভোগ কমবে বলে মত দেন বিশেষজ্ঞরা। আমাদের সমন্বয়ের অভাব রয়েছে। এই সমন্বয়টা যখন খুব ভালোভাবে আমরা করতে পারবো, অবশ্যই আমরা এরকম যে কোনো ক্রাইসিস সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারবো। গরমকালে যে কোনো একটা এই ধরনের হটস্পট, সেটা একটা যে জায়গাতে সবুজ আছে, পানি আছে, সেখানের তুলনায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য থাকে। সেমিনারে জানানো হয়, সোলার প্যানেল ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা কাজে লাগালে জ্বালানির উপর চাপ কমবে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে ভোজ্য তেল সরবরাহ বন্ধ রেখেছে উৎপাদনকারী কোম্পানিগুলো। দাম না বাড়ালেও তেলের সাথে জুড়ে দিচ্ছেন অন্যান্য পণ্য কেনার শর্ত। তাই অনেক দোকানি তেল বিক্রি বন্ধ রেখেছেন। সপ্তাহের ব্যবধানে সব রকমের মুরগির দাম কিছুটা কমলেও এখনো অনেক চড়া। জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে চড়া সবজির বাজারও। তবে স্বস্তির খবর, কমতির দিকে চালের বাজার। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 1020 টাকা পাইলে আপনি লস করে দিচ্ছেন। সবসময় মুরগি নেন, আমার রাখতে হবে না, আপনার কাছে দাম কত তোমার রাখতে হবে না। দোকানির সাথে ক্রেতার বাগবিতণ্ডার এই দৃশ্য এখন প্রতিনিয়ত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। জিনিসের দাম শুধু বেড়েই যাচ্ছে, মনে হচ্ছে কমছে আর কই। যে জন্য যে আমি 5টা মুরগি নিতাম, এখন আমি 4টা নিচ্ছি। ঈদের আগে হঠাৎ করেই বেড়ে যায় মুরগির দাম। তবে গত এক সপ্তাহ ধরে সেই দাম এখন কিছুটা কমতির দিকে। এখন আবার আমরা কিনতেছি মনে করেন 350, বেচতেছি 370-80। তার মানে কেজিতে এখন 70 টাকা কমে গেছে বর্তমানে। জি, সোনালীতে ভোজ্য তেল নিয়ে শুরু হওয়া তেলসমাতি কিছুতেই থামছে না। অধিকাংশ দোকানেই পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। তেল কোম্পানি দিচ্ছে না, এই জন্য বেচতে পারতেছি না। 2 লিটার দিচ্ছে এক কার্টুন, এর লগে সরষের তেল দিচ্ছে, আরো যেগুলো মানে না চলেও। সুতা দেওয়া হলো ইরান যুদ্ধের ওদিকে বন্ধ গেছে, এটা সেটা। কিন্তু সয়াবিনের একটা বড় অংশ আসে আমেরিকা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ওটা তো প্যাসিফিক হয়ে আসে। পরিবহন খরচ বাড়ার অজুহাতে বেড়েছে সবজির দাম। কাঁকরোল 160 টাকা, করলা 100 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, ঝিঙ্গা আছে আপনার 140 টাকা। সরকার নির্ধারিত 750 টাকা কেজিতে কোথাও বিক্রি হচ্ছে না গরুর মাংস। কুরবানির আগে দাম কমার কোনো লক্ষণ নেই বলে জানালেন বিক্রেতারা। যেখানে যেখানে গরুর হাট, বুঝছেন স্যার, ওইখানে গরুর দাম বেশি। কোনো গরুর দাম আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনারা যখন কিনতে যাবেন দেখবেন আপনাদের 1200 টাকা পড়বে। মাছের বাজারে তো রীতিমতো আগুন। জাতীয় মাছ ইলিশের কেজি 4000 টাকা। অন্যান্য মাছের দামও চড়া। কি করে খাওয়া যাবে বলেন তো? একদিকে গরমের ভাব আর এদিকে বাজারে গরমের দাম। কাঁচা ইলিশ 4000 টাকা কেজি। তবে সবকিছুর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে চালের বাজারে। নাজিরশাইল ছাড়া সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 3 থেকে 4 টাকা। বিক্রেতারা বলছেন, নতুন চাল উঠলে দাম আরও কমবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকার যুদ্ধ প্রসঙ্গ। লেবাননের যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ায় 1 ঘন্টার মধ্যে দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েকটি বেসামরিক অঞ্চলে হামলা চালায় দখলদাররা। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সব শর্তেই রাজি হয়েছে। এদিকে ইরানকে সহায়তাকারী জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ জেনারেল ড্যান কেইন। আরও জানাচ্ছেন আশিকুর রহমান।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ভোরে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকরের একটু পর গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে সেখানে ফিরে যাওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে বলেছে সেনাবাহিনী। তবে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যদিও এর আগে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হুমকি মনে হলে হামলা চালাবে ইসরায়েল। অন্যদিকে ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি খুব নিকটে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে হরমুজে অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন। ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়াও ইরানি তেল বহনকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেত বলেছেন, ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে হেগসেত বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন। আশিকুর রহমান, এটিএন বাংলা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কুড়িগ্রামে ফেলে দেওয়া মাছের আঁশ বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। মাছের আঁশ এখন হয়ে উঠেছে আয়ের নতুন উৎস। মাছ বাজার থেকে আঁশ সংগ্রহের পর তা শুকিয়ে সংরক্ষণ করা হয়। এসব আঁশ জাপান, চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এখন আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাজধানী কিয়েভ, খার্কিভ, ওডেসা, দিনপ্রো ও জাপোরজজিয়াতে 659টি ড্রোন ও 46টি ক্ষেপণাস্ত্র দিয়ে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এই হামলার প্রধান লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকরা। হামলার নিন্দা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধের উপর বাজি ধরছে। আরেকটি রাত প্রমাণ করেছে যে রাশিয়া বৈশ্বিক নীতিতে কোনো ধরনের শিথিলতা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের যোগ্য নয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 419 জন যাত্রী নিয়ে মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত দেশকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে গড়ার আহ্বান মির্জা ফখরুলের। অতীতের চাইতে আগামীর ফ্যাসিজম আরো ভয়াবহ হবে মন্তব্য জামাত আমিরের। ইচ্ছে মতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি। 12 থেকে 14 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল। নাটোরে ফিলিং স্টেশনে হামলা ও সড়ক অবরোধ। পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে চড়া সবজির বাজার। ভোজ্য তেলে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। দাম কমেছে চালের। এবং ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধবিরতি কার্যকর 1 ঘন্টার মধ্যেই লেবাননে হামলা ইসরায়েলের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।